বাজেট 2025। তো এই বাজেটে মিডল ক্লাস আর গরিবদের জন্য কি কি পাবলিশ করা হলো এবং আমাদের উপকার হলো নাকি আমাদের ক্ষতি হলো, এবং অ্যাকচুয়াল বাজেট কাদের জন্য পাবলিশ হলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো কি লাভ হলো, বা আমাদের শেয়ার বাজারের জন্য কোনো কি উন্নতি হলো, বা কোনো সেক্টরের জন্য কোনো কি গ্রোথ আসলো, কোনো অর্ডার কি পেলো। 14 পয়েন্টস আমি ডিসকাশন করব, 14টা পয়েন্ট নিয়েছি, এবং তার পাশাপাশি কোন জিনিসের দাম বাড়লো এবং কোন জিনিসের দাম কমলো প্রত্যেক কিছু কিন্তু দেখবো। ওকে, সো বাজেট 2025 পাবলিশড বাই আওয়ার ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। সো লেটস সি, তো তিনার বাজেটে তিনি কি কি অবজেক্টিভ রেখেছিলেন। তো তিনার মেন অবজেক্টিভ কি ছিল, যে এক্সিস্টিং যে ট্যাক্স ছিল সেই ট্যাক্সটাকে আরো সিম্পলিফিকেশন করা, ইজিয়ার করা, এবং ট্যাক্সের স্ট্রাকচারটাকে আরো সিম্পলিফাই করা। ওকে, 2 নম্বর কি না, মিডিল ক্লাস যে হাই ট্যাক্স সবসময় দাবি করে যে মিডিল ক্লাসরা আমরা হাই ট্যাক্স দিচ্ছি, আমরা ট্যাক্স থেকে বাঁচতে চাই, তো তার জন্য কিছু ওয়েবার তিনি চিন্তা ভাবনা করবেন। আর লাস্ট হচ্ছে যে ট্যাক্স পেয়ার তিনি ইনক্রিজ করতে চান। এখন ট্যাক্স দেয় মাত্র 1.2%, তো সেটাকে তিনি করতে চান 7% মতো। সো আজকের যে বাজেট পেশ হলো সেখানে কিন্তু জাস্ট ইনকাম স্ল্যাব একটা কাইন্ড অফ প্রেডিকশন মতন দিয়েছেন, এবং প্রপারলি কিন্তু ইনকাম ট্যাক্সের ওপর প্রপার স্ল্যাব এখনো পাবলিশ হয়নি। তো সেই স্ল্যাবটা পরের যে পার্ট 2 হবে সেখানে কিন্তু পাবলিশ করবে। আজকে জাস্ট সিম্পলি তিনি এটা বলেছেন যে আপ টু 12 লাখ পর্যন্ত, মানে 12 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। সো এই যে 12 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, এরপর কি কন্ডিশনস আসছে তার আগে প্রথম দেখে নিই যে গভর্নমেন্ট কোন কোন জিনিস সস্তা করলো এবং কোন কোন জিনিসকে দামি করলো। ওকে, তো প্রথম সস্তা কি করেছে, তো প্রথম দেখা যাচ্ছে সস্তা করেছে ভ্যালুয়েবল ড্রাগস, মানে যে সমস্ত ড্রাগস ক্যান্সার পেশেন্টরা ইউজ করে, বা কোনো অ্যাস্তমা পেশেন্ট, বা কোনো ভ্যালুয়েবল কোনো রোগ, সেটা শরীরে যে কোনো রোগের কাজে ইউজ হয়, সে সমস্ত ড্রাগসের একটু দাম কমলো। এবং ব্যাটারির যে কাস্টম ট্যাক্স বা ব্যাটারির যে কাস্টম ডিউটি, যেটা একটু ওয়েব আউট করার চেষ্টা করা হলো, সেখানে কি হবে না ব্যাটারি একটু সস্তা হবে। সো আরও কি কি সস্তা করেছে একটু দেখি। সস্তার মধ্যে এখানে আসছে লেদার প্রোডাক্টস একটু সস্তা হবে, এবং ক্রিটিক্যাল মিনারেলস লাইক কোনো ধাতু বা কোনো স্টোন যেগুলো গ্রহ ধাতু হতে পারে, সে সমস্ত প্রোডাক্ট একটু সস্তা পাওয়া যাবে। ওকে, আর দামি কি কি হলো, একটু দাম কি কি বাড়লো, প্লাস্টিক প্রোডাক্টের দাম ইনক্রিজ হবে। নিটেড ফ্যাব্রিক, এটা একটা কাইন্ড অফ ফ্যাব্রিক যেটা জামা কাপড় তৈরি হয়, তার দাম ইনক্রিজ হবে। এবং ফ্ল্যাট স্ক্রিন প্রোডাক্ট, মানে টিভি হতে পারে বা কোনো মনিটর স্ক্রিনস, এই সমস্ত দাম কিন্তু প্রাইস ইনক্রিজ হবে। তো আজকে যেটা মেন পয়েন্ট, যে নো ইনকাম ট্যাক্স ফর ইনকাম আপ টু 12 লাখ, মানে 12 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, এটা আমাদের নির্মলা সীতারামন বলেছেন। আর কি বলছেন, যে অর্থাৎ এই 12 লাখ পর্যন্ত ছাড়, এবং তার ওপরে যেটুকু টাকা আপনি হবে তার উপর কীরকম কি ট্যাক্স স্ল্যাব বাড়বে। এবার দেখেন, এখানে একটা আমি চার্ট নিয়েছি, তো এখানে দেখা যাচ্ছে যে আপ টু 8 লাখ আগের ট্যাক্স রেজিউমে ছিল 30,000, এখন দিতে হবে 20,000, এখানে 10,000 টাকা আপনার সেভ হবে। 12 লাখ পর্যন্ত 80,000 ছিল আগেরটাতে, এইবার দিতে হবে 60,000। 18 লাখ পর্যন্ত 1.7 লাখ ছিল আগের বারে, মানে আগের যে ট্যাক্স রেজিউমে, এইবার ট্যাক্সে হয়ে যাবে 1.2 লাখ, এবং 20 লাখ বা 20 লাখের বেশি হলে সেটা হবে 2.9 লাখ, এবং যেটা আগেরটা ছিল ওল্ড, এবং নিউটাতে হবে 2 লাখ। আর 24 লাখের ওপর কিন্তু প্রায় 30% ট্যাক্স ইনক্রিজ হবে। আচ্ছা, এবার অনেকে কোশ্চেন থাকতে পারে, আপনি তো বলছেন যে 12 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, তো এই সমস্ত টাকার ওপর এই সমস্ত ট্যাক্সেস রেজিউমে কেন আমি লিখেছি। এটার মিনিং হচ্ছে এটা, যে 12 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, বাট 12 লাখের পর যদি যেটা ক্যাপিটাল গেইন ট্যাক্স, অর্থাৎ কোনো কিছু আপনি প্রপার্টি সেল করলেন, বা কোনো স্টক সেল করলেন, বা কিছু বন্ড সেল করলেন, তো সেইখানে যে টাকাটা আপনি পাবেন, বা কোনো ইন্স্যুরেন্স পলিসি কোনো আপনি উইথড্রল করলেন, সেই সমস্ত যে গেন, সেইখানটায় কিন্তু এই ট্যাক্স স্ল্যাবটা বসে পড়বে। অর্থাৎ আপনি যে ইনকামটা করছেন, যে ইনকাম অর্থাৎ যে আপনি চাকরি করছেন বা কোনো জব করছেন বা কোনো সরকারি গভর্নমেন্টের কোনো কাজ করছেন, তো সেইখানটাতে যে ইনকামটা আপনি করবেন জবের থেকে, তার উপর কোনো ট্যাক্স হবে না 12 লাখ পর্যন্ত। বাট আপনি যে ক্যাপিটাল গেইন করবেন কোনো প্রপার্টি সেল করে, বা কোনো স্টক সেল করে, কোনো জমি সেল করে যে টাকাগুলো পাবেন, বা কোনো ইন্স্যুরেন্স পলিসি সেল করে যে টাকাগুলো পাবেন, যেগুলো এক্সট্রা ইনকাম, তো সেইখানকার ওপর কিন্তু ট্যাক্স লাগবে। এবং এইটা দেখা যাচ্ছে যে আগের বারে যে টাকাটা লাগতো এবারে কিন্তু একটু কম টাকা লাগবে।
আর গভর্নমেন্ট কি বলছে না আপ টু 24 লাখ অর্থাৎ 24 লাখের ওপর কিন্তু এখানে দেখেন যে লেখা আছে প্রায় 30% ওভার কিন্তু এখানে আপনাকে ট্যাক্স দিতে হবে। সো আপ টু 24 লাখের ওপরে গেলে সেখানে কিন্তু 30% অ্যাপ্লাই হয়ে যাবে। বাট আগের ট্যাক্স স্ল্যাবটা কিন্তু আলাদা ছিল, এইবার একটু সিম্পলিফাই করে নতুন ট্যাক্স স্ল্যাব বানানো হলো। এইটা একটা রিলিফ দিয়েছে মিডিল ক্লাসদের যে 12 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ যারা দিন এনে দিনে খায়, অর্থাৎ যাদের প্রতিদিনের ইনকাম প্রতিদিন শেষ হয়ে যায় সেই সমস্ত মানুষদের জন্য একটু আশ্বাস। বাট এটা একটা ভাববার বিষয় যে গভর্নমেন্টের যে সমস্ত আরও প্ল্যান যেমন জিএসটি হতে পারে বা টিডিএস বা এই সমস্ত যে এগুলো সেগুলো কিন্তু সেরকম একটা কোনো ছাড় নেই। বাট এই সমস্ত পলিসি রিচ লোকদের আরও রিচ বানানোর জন্য। দেখেন রিচ লোকরা কীভাবে ছাড় পেয়ে গেল, ধনীরা আরও ধনী হয় এই জন্য এবং গরিবরা আরও গরিব হয় তাই জন্য। সো আমাদের জন্য কোনো ব্যাপার নয়, বা রিচদের জন্য কিন্তু এটা অনেকটাই ম্যাটার করে যারা আলট্রা রিচ আছেন। এইবার গভর্নমেন্ট কী কী ফোকাস করছেন এবার আমি দেখবো যে গভর্নমেন্টের ফোকাস কী কী রয়েছে অ্যাকচুয়ালি। ওকে, সো গভর্নমেন্টের প্রথম যে ফোকাস, গভর্নমেন্ট বলছে যে সেকেন্ডারি স্কুল এবং প্রাইমারি হেলথ সেন্টার্স এবং গভর্নমেন্ট হসপিটালসে ব্রডব্যান্ড সার্ভিস ফ্রিতে দেওয়ার চেষ্টা করবে গভর্নমেন্ট সবাইকে ফ্রিতে ব্রডব্যান্ড সার্ভিস এবং যেটা হোক ইন্টারনেট সার্ভিস দেবে। এরপর হচ্ছে এনহ্যান্স লোন ফর স্ট্রিট ওয়ার্কার্স মিনস যারা যারা ঠেলাতে করে ব্যবসা করেন বা যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের যাতে লোন পেতে সুবিধা হয়, তাদের যাতে কোনো ইনকাম প্রুফ সেরকম না লাগে, যাতে ব্যাংক অ্যাপ্রুভ করে, সেক্ষেত্রে গভর্নমেন্ট একটু সাহায্য দিতে পারে। এরপর কি 3 নম্বর কি পয়েন্ট আসছে, 3 নম্বর পয়েন্ট দেখে নিই। 3 নম্বর পয়েন্ট আসছে যে 1.5 লাখ কারোর ইন্টারেস্ট ফ্রি লোন ফর পাবলিক, মানে গভর্নমেন্টের যে স্কিমগুলো রয়েছে সেই সমস্ত স্কিমগুলো থেকে আপনি 1.5 লাখ কোটি টাকা এটা অ্যাপ্লিকেশন করা হয়েছে যে এই টাকাটা পর্যন্ত পাবলিকদের, মানে এই টাকাটাই পাবলিকদের লোন হিসেবে দেওয়া হবে এবং সেটা ইন্টারেস্ট কম থাকবে এবং ইন্টারেস্ট প্রায় থাকবে না বললেই চলে। জাস্ট গভর্নমেন্টের ইন্স্যুরেন্স এবং ব্যাংকের যে কাজগুলো করতে যে সমস্ত প্রসেসিং ফিসগুলো লাগে সেগুলো ছাড়া কোনো ইন্টারেস্ট লাগবে না এই টাকা পর্যন্ত, অর্থাৎ 1.5 লাখ কোটি পর্যন্ত এই টাকাটা বরাদ্দ করা হলো। তারপর হচ্ছে ই শ্রম কার্ড অ্যাক্টিভেট ফর জিআইজি ওয়ার্কার্স। এবার জিআইজি ওয়ার্কার্স মিন যারা সুইগিতে ডেলিভারি করেন, যারা জোম্যাটোতে ডেলিভারি করেন, তাদের জন্য ই শ্রম কার্ড অ্যাক্টিভেটেড করা হবে এবং ই শ্রম কার্ডের আওতায় তাদের নেওয়া হবে। ওকে, এরপর হচ্ছে উমেন এম্পাওয়ারমেন্ট এবং এগ্রিকালচার আর চাইল্ড এডুকেশন। অবশ্যই শিশুদের শিক্ষা এবং মহিলাদের যাতে আগাতে পারে তার জন্য বিভিন্ন স্কিম অ্যাপ্লাই করা হবে এবং ওমেনদের এম্পাওয়ার করার জন্য মোটিভেটেড করা হবে। সেক্ষেত্রে গভর্নমেন্ট নতুন নতুন স্কিম আনতে পারে এবং সেই ক্ষেত্রেও কিন্তু টাকা ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট করবে। তারপর কি না 75,000 মেডিকেল সিটস উইল ইনক্রিজ অ্যান্ড 10,000 আইআইটি সিটস ইনক্রিজ, অলসো বিল্ডিং উইল ইনক্রিজেস। মানে কি না 75,000 মেডিকেল সিট যেগুলো গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করে তাদের জন্য, তাদের আরও 75,000 সিটস এবং আইআইটিদের জন্য 10,000 সিট আর প্লাস পাশাপাশি গভর্নমেন্ট বিল্ডিংস অর্থাৎ হসপিটালের সংখ্যা বাড়বে এবং ক্যান্সারের জন্য স্পেশাল প্রত্যেক স্টেটে ক্যান্সারের ফ্রি অফ কস্ট চিকিৎসা গভর্নমেন্টের দেওয়ার চিন্তা ভাবনা করছে গভর্নমেন্ট এবং প্রত্যেকটা হসপিটালে ফ্রি অফ কস্ট যাতে প্রত্যেকে ট্রিটমেন্ট করাতে পারে তার জন্য PMJPY এবং PMAMY দুটি স্কিম কিন্তু গভর্নমেন্ট আনতে চলেছে। এরপর এখানে নেক্সট হচ্ছে FDI রেট হাইক ফ্রম 74% to 100%। মানে এটার মিনিং হচ্ছে যে এটা যে ফর এক্সাম্পল যে ফরেনাররা ভারতের যে সমস্ত কোম্পানির কাছ থেকে ইন্স্যুরেন্স বাই করে তারা আগে মাত্র 74% মতো কিনতে পারতো, এবার কিন্তু 100% তারা এইখানটাতে কিনতে পারবে। এর ফলে কি হবে না, এর ফলে ভারতের মধ্যে টাকার ইনফ্লো বাড়বে। ওকে, যাতে বিদেশিরা আবার ভারতে ফিরে আসে সেই জন্য। 8 নম্বর কিনা ই মুদ্রা লোন অ্যাক্টিভেটেড ফর হোমস্টেজ। ই মুদ্রা লোন কাদের জন্য ছিল? ই মুদ্রা লোন মেনলি যারা ছোটো ছোটো ব্যবসায়ীরা, যারা ভেন্ডাররা তাদের জন্য। বাট যারা বাড়ি থেকে ব্যবসা করতে চান, যারা বাড়ি থেকে কিছু করতে চান, যেমন হয় না যে বিভিন্ন এন্টারপ্রেনিয়রশিপ যারা করেন বা এই সমস্ত শার্ক ট্যাঙ্কে যারা যান তাদের যে টাকার প্রয়োজন হয় তারা বাড়ি থেকেই কিন্তু এই সমস্ত টাকা অ্যাপ্লাই করতে পারে এবং টাকা পেতে পারে বাড়ি থেকেই। আর তারপর কি আসছে যে অনলাইন ওয়ার্কার্স গেট ই শ্রম, যারা অনলাইনে ওয়ার্ক করেন, সেটা হতে পারে কোনো প্রোডাক্ট সেল করেন অনলাইনে বসে বা অনলাইন কোনো ফর্ম ফিল আপ কাজ, এই সমস্ত অনেক কিছু কাজ হয় যারা ডাটা এন্ট্রি কাজ, তারাও কিন্তু ই শ্রমের আন্ডারে অ্যাক্টিভেটেড হয়ে যাবেন। তারপর হচ্ছে এনহ্যান্স এগ্রিকালচার এবং ইউরিয়া প্ল্যান ইমপ্লিমেন্ট। এবার কি না এগ্রিকালচারে যে সার ইউজ হয় ইউরিয়া বা বিভিন্ন সারগুলো, সেগুলোর একটু প্রাইস কম করা হবে। কাস্টম ডিউটি একটু আগে ছিল
30%, সেখান থেকে মাত্র 5% করা হবে এবং মানে 5% ছাড় দিয়ে এখন 25% করা হবে। এগ্রিকালচার যে সমস্ত স্টক আছে সেগুলো ইম্প্রুভমেন্ট হতে পারে। এবং তারপর হচ্ছে কাস্টম ডিউটি কাট অন ব্যাটারি, ফিশ পেস্ট এবং 36টি ইম্পর্ট্যান্ট মেডিসিন এবং 6টা ড্রাগ, এই সমস্ত জিনিসের ওপর একটু ছাড় দেওয়া হবে যাতে করে এগুলো আরও সস্তায় মানুষ কিনতে পারে। সো মাছের ব্যবসা ইমপ্রুভ হবে, ব্যাটারি সস্তায় পাওয়া যাবে এবং 36টা ইম্পর্টেন্ট মেডিসিনস যেগুলো খুবই প্রাইস বেশি সেগুলো একটু ছাড় দেওয়া হবে যাতে করে সবাই ইউজ করতে পারে। ওকে, সিম্পলি। এবং লাস্টগুলো কি পয়েন্ট আছে দেখে নিই। তো এরপর আসছে কিষাণ ক্রেডিট কার্ড। তো কিষাণ ক্রেডিট কার্ডে যে আপনি লোন নিতে পারতেন সেটা একটু লিমিটেড করা হবে, যাতে লিমিটেড আপনি লোন নিতে পারেন এবং তার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হবে। লাস্ট হচ্ছে আর দুটো পয়েন্ট আছে, MSMEs উইল গেট বেনিফিটস ইন লোনস অ্যান্ড কাস্টম ডিউটিস। মানে যে সমস্ত ছোট ব্যবসায়ী, ছোট উদ্যোক্তারা রয়েছে তাদের লোন পেতে সুবিধা করা হবে এবং তাদের ওপর যে সমস্ত TDS এবং ট্যাক্সেশন লাগতো সেগুলোতে ছাড় দেওয়ার ব্যবস্থা করা হবে। লাস্ট পয়েন্ট হচ্ছে মেক ইন ইন্ডিয়া টয় মার্কেট। ইন্ডিয়া যেহেতু টয় এক্সপোর্টে অনেকটাই গ্রোথ পরপর দেখা যাচ্ছে ইন্ডিয়াতে, সো সেক্ষেত্রে চায়নার থেকে টয়গুলো না নিয়ে ইন্ডিয়াতেই যাতে নতুনভাবে টয়ের ম্যানুফ্যাকচার হয়ে গেল সেই ক্ষেত্রে নজর দেওয়া হবে ইন্ডিয়াতে। এরপর বলি আর কি এক্সট্রা, এগুলো হচ্ছে আমাদের বেনিফিটস এবং এক্সট্রা কী গভর্নমেন্ট নজর দিয়েছে সেগুলো একটু কথা বলি। সো গভর্নমেন্ট এক্সট্রা বলতে বিহারের জন্য, আমাদের যে বিহার রাজ্যের জন্য সেখানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট বিল্ড করা হবে এবং তার পাশাপাশি বিহারে যে মাইনিংগুলো হয়, অর্থাৎ মাইনিং যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই বিহারে মাইনিং কোম্পানির, যেটা NMDC হতে পারে বা বিভিন্ন গভর্নমেন্টের সঙ্গে কাজ করেছে ছোটো ছোটো কোম্পানি যেটা মাইনিং করে, তাদের একটু ট্যাক্সেশনে ছাড় দেওয়া হবে এবং তাদের ইমপ্রুভমেন্টের কথা ভাবা হবে। বিহারে ইনফ্রাস্ট্রাকচার এবং রুরাল প্লেস ইমপ্রুভমেন্টের জন্য গভর্নমেন্ট প্রায় 1 লাখ কোটি টাকা বিহারকে দেবে। বিকজ দেখেন, গভর্নমেন্ট আমাদের যে মোদী সরকার বিহারের যে পাল্টু রাম তার সঙ্গে যে টাই আপ করেছিল এবং সেই টাই আপের জন্য বিহারের যিনি এখন রয়েছেন মুখ্যমন্ত্রী, তো তাকে তো খুশি রাখতেই হবে না, তো সেই জন্য কিন্তু বিহারের জন্য বড় বড় স্কিম। তো অনেকেই বলছেন এটা আমাদের ভারতের বাজেট না, যে বিহারের বাজেট। সো বিহারের ডেভেলপমেন্টের জন্য 1 লাখ কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার এবং রুরাল এরিয়াতে দেওয়া হবে যাতে ইমপ্রুভমেন্ট হয় এবং আমাদের অল ওভার ইন্ডিয়ার যে আরবান সিটিস তার জন্য মাত্র 1 লাখ কোটি টাকা এবং বিহারের জন্য মাত্র 1 লাখ এবং আমাদের পুরো ভারতের জন্য আরবান ডেভেলপমেন্ট মাত্র 1 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো বিহারের জন্য একটু এক্সট্রা করে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। আর বাকি কিছু যদি দেখি তো প্রত্যেকটা সেক্টরের মধ্যে ফার্মা, আমি যদি বলি যে আমাদের শেয়ার বাজারে কোন কোন সেক্টরে ফার্মা, এগ্রিকালচার, আপনি এগুলোতে নজর রাখতে পারেন। মেনলি আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম ফার্মা, এগ্রিকালচার এবং তার পাশাপাশি এটা মেজর যে সামুদ্রিক প্রোডাক্ট প্রডিউস করে, যেমন অবন্তী ফিডস বা এই সমস্ত যে কোম্পানি, যেমন ওয়াটার বেস, এই সমস্ত কোম্পানি একটু তেজি আসতে পারে। সো এই হলো আমাদের মোটামুটি বাজেট এবং কোন কোন জিনিসের দাম বাড়লো, কোন কোন জিনিসের দাম কমলো, অ্যাকচুয়ালি কি মিডল ক্লাসদের প্রফিট হলো নাকি লস হলো। তো একটা খুশির খবর এইটা, যে খুশির খবর মিনস দেখেন, গভর্নমেন্ট বলছে 12 লাখ পর্যন্ত কোনো ট্যাক্সেশন দিতে হবে না, বাট ট্যাক্সেশন না দিলেও গভর্নমেন্ট যে সমস্ত আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন আমাদের ডেলি ইউজেস, চাল ডাল, এই সমস্ত যদি দাম, সেটা যদি GST ধরে প্রত্যেক খাওয়ারে, তো সেখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মারাই হচ্ছে, এটা হচ্ছে রিয়ালিটি। এবং এই ট্যাক্সেশন যে একটু কাটছাট করলো এটা কিন্তু রিচদের জন্যই লাভ হলো, গরিবদের জন্য কোনো লাভ হলো না। যারা রিচ তারা আরও রিচ হচ্ছে এবং যারা গরিব তারা আরও গরিব হচ্ছে। সো এটাই মোটামুটি বাজেটের ওভারভিউ এবং কোন কোন সেগমেন্টে কী কী আমি প্রত্যেকটা কিছু বললাম। তো ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ অল।